মূলত আজকে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ডিসকাশন করব। বিটওয়াইজ অপারেটর কি, এটা কি কাজে লাগতে পারে বা এটার কোনো ধারণা কারো আছে নাকি? অনেকের তো প্রোগ্রামিং এর ধারণা কিছুটা আছে। আচ্ছা, তোমাদের মধ্যে হাই স্কুল প্রোগ্রামিং কন্টেস্টে পার্টিসিপেট করছে এরকম কেউ আছো? বেশ কয়েক বছর ধরেই তো হাই স্কুল প্রোগ্রামিং কন্টেস্ট হচ্ছে, স্কুল লেভেল কলেজ লেভেলও তো পার্টিসিপেট করে। তো তোমাদের মধ্যে পার্টিসিপেট করছে এরকম কেউ নাই? কেউ করো নাই? বা তোমরা কি নামও শুনো নাই? হাই স্কুল প্রোগ্রামিং কন্টেস্টের নাম নাম শুনো শুনছি নাই? কিন্তু পার্টিসিপেট করি নাই কখনো। একজনও করো নাই? এটা কেমন হলো? কারণ এটা তো বেশ কয়েক বছর ধরে জোরে সোরেই এটা হচ্ছে, তোমাদের একটা পুরো ব্যাচে একজনও নাই, এটা কেমন হয়ে গেল না? এটা দেখা যাচ্ছে না? আমি একটা ওয়েবসাইট বের করছি। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, স্যার দেখা তো এটা হলো যাচ্ছে। 2026 সালের ওয়েবসাইট, যেখানে জুনিয়র লেভেলের পার্টিসিপেন্ট গুলো ছিল 6 থেকে 8, সেকেন্ডারি লেভেল হচ্ছে 9 থেকে 10, 9 10 আর কি, হায়ার সেকেন্ডারি হচ্ছে ইন্টারমিডিয়েটে। তা তিনটা গ্রুপ, অর্থাৎ এখন আমরা ধরে নিতে পারি যে 6 থেকেই মোটামুটি ভাবে স্টুডেন্ট প্রোগ্রামিং কি এটা জানে। তা যাই হোক, তো পার্টিসিপেট করো না, এখন করার তো কিছু নাই, এখন তো আর হাই স্কুলে পার্টিসিপেট করতে পারবে না। যদি এখন করতে চাইলে ইউনিভার্সিটি লেভেলে পার্টিসিপেট করতে হবে। তো ইউনিভার্সিটি লেভেলে প্রোগ্রামিং কন্টেস্ট যেগুলো হয়, এটার কি নাম জানা আছে? ওটা কি, কোনটা? বাংলা ন্যাশনাল লেভেলে বা ইন্টারন্যাশনাল লেভেলে কি ইউনিভার্সিটি লেভেল প্রোগ্রামিং কন্টেস্ট হয় বাংলাদেশে? জানা আছে কি? না স্যার, জানা নেই। তো যাই হোক, তো ইউনিভার্সিটি লেভেলে যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি অর্গানাইজ করে, তারপর একটা হচ্ছে এই যে ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কন্টেস্ট। তো এটা হলো ইন্টারন্যাশনাল লেভেলের। যেমন এটা কোনটা, এটা হলো 50 আইসিপিসি। এটা হবে হচ্ছে দুবাইয়ে। তো এই সাইট গুলো দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে প্রোগ্রামিং জিনিসটা খুব আহ, জানলেই এটা পারবে, আর না জানলে এটা পারবে না। এখানে সহজ কঠিন বলে কিছু নেই। ঠিক আছে, যে জিনিসটা ক্লাস 6 থেকে স্টার্ট, কন্টেস্ট স্টার্ট, একটা 6 এর বাচ্চা একটা ন্যাশনাল লেভেলে যদি কন্টেস্ট করে, তো নিশ্চিত যে তারও 2 1 বছর আগে থেকে তো সেটার প্রিপারেশন নিবে। হঠাৎ করে তো তাকে আর কন্টেস্টে বসায় দেওয়া যাবে না। তো একটা 6 এর বাচ্চা যে কন্টেস্টে পার্টিসিপেট করতে পারে, তা সেকেন্ডারি লেভেল 9 10 এর বাচ্চা করতে পারে, ইন্টারমিডিয়েট এর স্টুডেন্ট করতে পারে। তো সুতরাং ওই জিনিসগুলো খুব কঠিন এই ডেফিনেশনে দেয়া যাবে না, যে ওটা খুব কঠিন পারা যাবে না। সেটা হচ্ছে সিম্পল রুল, যদি তুমি এটা সলভ করতে পারো তাহলে ইজি, আর যেটা সলভ না করতে পারো তাহলে সেটা দেখা গেল 6 এর বাচ্চাও যদি সলভ করতে পারে সেটা তোমার জন্য কঠিন। ঠিক আছে? তো যাই হোক, স্কুল কলেজ লেভেল তোমরা যেহেতু পার করে আসছো, আর এটাতে তো আর পার্টিসিপেট করার সুযোগ নাই, কিন্তু তোমরা যারা প্রোগ্রামিং এর প্রতি ইন্টারেস্টেড, এখনো ফিল করো করো বা ভবিষ্যতে ফিল করবে, তারা এই রিজিওনাল কন্টেস্ট গুলো, এনসিপিসি বলে, ন্যাশনাল প্রোগ্রামিং কন্টেস্ট, যেটা এনসিপিসি বাংলাদেশ, বাংলাদেশের ন্যাশনাল লেভেলে যে প্রোগ্রামিং কন্টেস্ট গুলো হয়, যে ন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কন্টেস্ট, ফেসবুকে না, এগুলো এনসিপিসি বাংলাদেশ, এই যে ন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কন্টেস্ট, তো বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি এটা পার্টিসিপেট করে। তারপরে আবার যেটা আইসিপিসি বললাম, এটা হলো ইন্টারন্যাশনাল, আর এটা হচ্ছে ন্যাশনাল। তো ন্যাশনালেরও খোঁজ খবর রাখতে পারো, যে যেমন 2003-তে হোস্ট ছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তারপরে এর পরের গুলার টিম গুলোর পারফরমেন্স কেমন, বা বাংলাদেশের ভালো টিম কোনটা, হাজিরাবাদের টিম গুলোর কি অবস্থা, অতীতে কি অবস্থা, ভবিষ্যতে কোন টিম গুলো যাচ্ছে, এই খোঁজ খবর রাখতে পারো যারা প্রোগ্রামিং এর প্রতি আগ্রহ পাও।
আর প্রোগ্রামিং জিনিসটা এখন কোনো সিএসসির বিষয় না, এটা হলো যে কোনো কম্পিউটার লিটারেসি আছে এমন যে কারোর জন্য প্রোগ্রামিংটা ইম্পর্টেন্ট। এখন যদিও এখন কিছু ট্রেন্ড আছে, যে যেমন সেটাও যদি দেখাই আমি, ভাইব কোডিং। তো এটা একটা ট্রেন্ডের নাম, ভাইব কোডিং। তো সেটা হচ্ছে এই ট্রেন্ড এরা আবার প্রমোট করে যে প্রোগ্রামিং না জেনেই সবকিছু করা যায়। তো সেটা কিভাবে, সেটা হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, চ্যাট জিপিটি, এলএলএম এগুলোর হেল্প নিয়ে। কিন্তু এইটার আবার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল গুলো যা সলভ করতে পারে সেটা হচ্ছে আগেই সলভ করা হয়ে গেছে, এরকম প্রবলেম এটা সলভ করতে পারে। কিন্তু যেই প্রবলেমটা এখনো সলভ করা হয়নি, কেউ সলভ করতে পারেনি, ফিউচারের প্রবলেম যেটা আসবে, সেইটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল জীবনেও সলভ করতে পারবে না। তো ওই ফিউচারের প্রবলেম গুলো যেটা পাস্টে সলভ হয়নি, অতীতে সলভ হয় নাই, এই প্রবলেম গুলো সলভ করার জন্য মানুষ লাগবে, সেটা হলো প্রোগ্রামিং জানা মানুষ লাগবে। সেই মানুষগুলো যদি ক্রিয়েট না হয় তাহলে সেই প্রবলেম গুলো সলভ হবে না, এবং এটার জন্য নতুন ধরনের একটা প্রবলেম ক্রিয়েট হবে। কিন্তু এখন এই ট্রেনটা ফলো করলে যেটা হবে যে তুমি জাস্ট একটা ইউজার থেকে যাবা এআই মডেল গুলার, কিন্তু কখনোই এক্সপার্ট হইতে পারবে না। যেমন অনেক প্রবলেম, যে যেমন একটা নিউজ তোমাদেরকে দেখায় আজকে শুরু করি। হচ্ছে যখন কোম্পানিগুলো হিউজ পরিমাণ তার এমপ্লয়িকে ছাঁটাই করে দিল, তখন তো তার এমপ্লয়ির মধ্যে যে একটা সিকোয়েন্স চেইন ছিল, যে সবচেয়ে বেশি যে জানে তার চেয়ে একটু কম জানা লোক ট্রেন হয়, তার চেয়ে তার থেকে কম জানা লোক ট্রেন হয়, আর একেবারে বিগিনিং এ এন্ট্রি লেভেল লোকগুলো ট্রেন হয়। তো এই যে সিকোয়েন্সটা ছিল এটা ব্রেক করলো, ফলে ম্যাক্সিমাম কোম্পানিতে এখন নতুন প্রবলেম ক্রিয়েট হয়েছে, যে তাদের এআই ক্রিয়েটেড যে সফটওয়্যার গুলোতে যে প্রবলেম আসতেছে সেটা সলভ করার তারা লোক খুঁজে পাচ্ছে না। প্রবলেম হচ্ছে যেই সফটওয়্যার ধরো 5-10 বছর 2 বছর আগে তৈরি করা হয়ে গেছে, ওই সফটওয়্যার তো কোনো কেউ কিনতে যাবে না। নতুন যখনই একটা সফটওয়্যার তৈরি করার প্রয়োজন হয়, তো নিশ্চিত তার মধ্যে নতুন কিছু থাকে যেটা প্রিভিয়াস সফটওয়্যারে অ্যাভেলেবল না। তো যেটা প্রিভিয়াস সফটওয়্যারে অ্যাভেলেবল না সেটা এআই মডেলগুলো জানেও না। তো যদি এআই মডেল সেটা না জানে থাকে তাহলে তার পক্ষে সেই প্রবলেম সলভ করা পসিবল না। করলেও সেটা হয় এরর, এরর থাকে, তার মধ্যে অনেকগুলো বাগ থাকে, প্রবলেম থাকে। ওই প্রবলেমগুলো আবার এআই সলভ করতে পারে না। এখন যাই হোক, তো এটা বলার মূল উদ্দেশ্য এটাই যে এখন একটা সময় ট্রেন্ড আসবেই। এখন তো ট্রেন্ড আসা কেবল তোমরা ফার্স্ট ইয়ার শুরু করছো, তোমরা যদি তোমাদের স্কিল ডেভেলপমেন্ট বাদ দিয়ে এই ভাইব কোডিং রিলেটেড বা এই ট্রেন গুলোর পিছনে যদি পড়ো, তাহলে একটা সময় আসবে যে যখন তোমাদের শেখার সময় ছিল তখন শিখলা না, পরে যখন আর শিখতে যাচ্ছ তখন দেখবা যে এত বেশি প্রেসার, এত কিছু, তখন আর শেখা হবে না। তো ওয়ান অফ দ্য প্ল্যান হচ্ছে যে ইসি থেকে অনেক তোমাদের সিনিয়রদের খোঁজ খবর রাখবা, তার থেকে কোন ফিল্ডে জব করতেছে, প্রোগ্রামিং এর ইউজ কেমন। তো তারা ধরো প্রোগ্রামিং জানার ফলে কোন ফিল্ড গুলোতে অনেক ইজিলি ধরো অ্যাবজর্ব হতে পারবে, আর না জানার ফলে কোন ফিল্ড গুলোতে গেলে অনেক চ্যালেঞ্জ ফেস করবে, এই জিনিসগুলো এখন থেকে যদি খেয়াল রাখো তাহলে হয়তো ফিউচারে গিয়ে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে গিয়ে প্রবলেম গুলো কম হবে। তো এই ন্যাশনাল হাই স্কুল যেহেতু আর হাই স্কুল প্রোগ্রামিং কন্টেস্টে আর তো আর পার্টিসিপেট করা পসিবল না, তো ন্যাশনাল হাই স্কুল, ন্যাশনাল যে এনসিপিসি, ন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কন্টেস্ট, তারপর আইসিপিসি, তারপর আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালে তো আর দুই একটা বাংলাদেশের আইসিপিসি যেটা রিজিওনাল কন্টেস্ট হয় ঢাকায়, এখান থেকে যারা চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হয় তারাই কেবল ওয়ার্ল্ড ফাইনালে যেতে পারে প্রত্যেক রিজিয়ন থেকে। তো বাংলাদেশ থেকে সাধারণত অনেক বেশ কয়েকবার মনে হয় বুয়েট এরা বেশ ভালো পারফর্ম করে, শাহজালাল ইউনিভার্সিটি ভালো পারফর্ম করে, ঢাকা ইউনিভার্সিটিও কয়েকবার ভালো করছে। এখানে পাবলিক প্রাইভেট সবাই পার্টিসিপেট করে, তার মধ্যে চ্যাম্পিয়ন এবং রানার্স যারা হয় তারাই হচ্ছে ওয়ার্ল্ড ফাইনালে যায়। অপারেটর তো মনে হয় কারোই আর কি ফ্যামিলিয়ার না, নাকি একজনও আছো যারা জানে স্যার যে এর আগে বিষয়? হুম। কুইজের সময় মানে পড়ছিলাম যতটুকু হ্যাঁ। বইয়ে ছিল, আর কিছুটা হুম। বাইরের হেল্প নিয়ে পড়ছিলাম, ওই সম্পর্কে হ্যাঁ। ধারণা আছে কিন্তু হ্যাঁ। প্রাইমারি লেভেলের। আচ্ছা, যাই হোক, যে একটা যে মানে নন জিরো ধারণা থাকলে একটা সেখান থেকে আরো ওটাকে ধারণাকে বাড়ানো যায়। ধরো জিরোর সাথে যতই তুমি বড় নাম্বার মাল্টিপ্লাই করো না কেন, রেজাল্ট কিন্তু জিরো। ঠিক আছে?
আর নন জিরো হয় 0.1, 0.5ও যদি হয়, 0.25 হয়, তার সাথে মাল্টিপ্লাই করে একটা ভ্যালু পাওয়া যায়। তো তোমার নন জিরো আইডিয়া যদি থাকে, সেটাকে আরো যদি প্র্যাকটিস করো, চেষ্টা করো, তাহলে হয়তো আরো ভালো আইডিয়া ইমপ্রুভ করতে পারবো। তো যাই হোক, এখানে বিটওয়াইজ অপারেটরের ইন্ট্রোডাকশনটা আমি যেহেতু এর আগে দেই নাই তোমাদের ক্লাসে, তো আজকে দেওয়াটা উচিত মনে করলাম। আর সেটা হচ্ছে স্যার হুম। মানে অনেক আগে পড়ছিলাম তো, যতটুকু মনে আছে ওটা কি বলবো স্যার? না থাক, জাস্ট কারো জানা আছে কিনা আমি এটা শুনতে চাইছিলাম। এখন আমি যেটা ডিসকাস করি, তুমি যে আগে করছিলে সেটাকে একটু ম্যাচ করে দেখো কি হয়, বা তোমার আইডিয়াটা আরো ক্লিয়ার করার চেষ্টা করো। তো বিটওয়াইজ অপারেটরে হচ্ছে এই এখানে কয়টা অপারেটর? 5টা অপারেটর দেখা যাচ্ছে স্ক্রিনে, বোঝা যাচ্ছে তো? তো এই 5টা অপারেটরের মধ্যে ধরো এখানে হচ্ছে বিটওয়াইজ এন্ড, বিটওয়াইজ অর, বিটওয়াইজ এক্সক্লুসিভ অর, শিফট লেফট, শিফট রাইট। তো এটা হচ্ছে, এই 5টা অপারেটর হচ্ছে বিটওয়াইজ অপারেটর। তো এটা প্রোগ্রামিং এ কিভাবে ইউজ হয় ওইটার যদি আমি এক্সাম্পল দিতে চাই, তো ধরো আমি এখানে একটা কোড লেখা আছে, দেখা যাচ্ছে না? জি স্যার, যাচ্ছে। হ্যাঁ, তো এখানে আমি ধরো ভেরিয়েবল ইন্টিজার নিলাম এক্স আর ওয়াই, দুটো ভেরিয়েবল নিলাম। তো ধরো এক্স এর মান দিচ্ছি আমি 2, আর ওয়াই এর মান দিচ্ছি হচ্ছে ইকুয়াল টু 3। তো এখন এই পার্সেন্ট ডি আর আরেকটা ইন্টিজার নিলাম রেজাল্ট। তো রেজাল্ট, আচ্ছা এটা দরকার নাই। আচ্ছা, তো এখন এই প্রিন্টএফ পার্সেন্ট ডি যদি আমি এখানে এক্স দেই, তাহলে আউটপুট কি আসবে? টু। টু টু। আসার কথা। হ্যাঁ, আসার কথা না, টুই আসবে। আর যদি ওয়াই দেই, থ্রি এস। 3 আসবে। আর যদি এক্স প্লাস ওয়াই দেই, ফাইভ। 5 আসবে। তার মানে কি এই প্লাস, এটা কি একটা অপারেটর নাকি? জি স্যার। প্লাস, জি স্যার। এটা তো একটা অপারেটর। তো এখন এই প্লাসের জায়গায় আমি ধরো বিট ওয়াইজ অপারেটর, আমরা এখানে কয়টা অপারেটর দেখলাম? 5টা অপারেটর। তো প্রথম অপারেটরটা হচ্ছে এন্ড। এই বিট ওয়াইজ এন্ড যদি দেই এখানে, তাহলে কি আসতে পারে? কেউ ধারণা করতে পারবা, বলতে পারবা কিছু? ধরো যারা প্রিভিয়াস একটু পড়ছো, 2 জন বললা, তারা তাদের স্যার প্রিভিয়াস ধারণা থেকে এটা বলতে পারবে কিনা? স্যার টুটা বাইনারিতে কনভার্ট হয়ে যাবে। টুটা হবে হুম। হচ্ছে 1 0, আর ওয়ান থ্রিটা হবে ওয়ান জিরো জিরো ওয়ান থ্রি মান কি বললে? 3 মান 101? থ্রির মান হচ্ছে 11, 101 না। স্যার 3 1 0 0 না? স্যার 011 নাকি? তা 3 তো 0 1 1 হবে। প্রথম বাইনারি কি? 0, পরেরটা হচ্ছে 1, তারপরেরটা কি? স্যার ওয়ান ও আচ্ছা, জিরো 1 1। তারপরেরটা কি? 11। তো 3 কোনটা? হ্যাঁ, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তো 3-র বাইনারি ভ্যালু কত? স্যার 1 ওয়ান 1। তোমরা, হ্যাঁ, তো 1 1। তো তোমরা ডেসিমাল থেকে বাইনারি কনভার্সন করছো তো মনে হয়। জি স্যার। হ্যাঁ, স্যার। তাহলে 3 হচ্ছে আহ 3 হচ্ছে 1 1। তা এটা তাহলে যেহেতু দুটোই 2 বিট, তাহলে এটা আর দরকার নাই। তাহলে এবার কি করতে হবে? তা কত আছে? আর কি লেভেল লাগবে? এটা, তাহলে 0 1 কত? 0, আর 1 1 1। 1। তাহলে 1 0 মানে কত? স্যার 2। স্যার হ্যাঁ, 2 হবে, 2। তাহলে আউটপুট বিটওয়াইজ এন্ড এর আউটপুট যে 2 আসছিল, ওটা কি ঠিক আসছে না ভুল আসছে? স্যার ঠিকই আসছে। হ্যাঁ,
তো এখন এটা হলো বিটওয়াইজ এন্ড। এখন এটাকে যদি আমি অর করি, অর লেখে কিভাবে? এভাবে। এটা হচ্ছে এক্স অর ওয়াই। তাহলে এবার কত আসবে? তো 3 আসবে। 3 আসবে, কারণ এটা 1 হয়ে যাবে, এটাও 1 হয়ে যাবে। আর তারপর এখানে আর কি অপারেটর ছিল? অর গেল, এন্ড গেল। তারপর হচ্ছে বিটওয়াইজ এক্সক্লুসিভ অর। অর এবং এক্সক্লুসিভ অর এর মধ্যে পার্থক্য জানা আছে? এক্সক্লুসিভ অর লেখে হচ্ছে এভাবে, এই যে এক্সক্লুসিভ অর লেখে হচ্ছে এভাবে। অর আর এক্সক্লুসিভ অর এর পার্থক্যটা কি? এক্সক্লুসিভ অর হচ্ছে স্যার এক্স্যাক্টলি, হ্যাঁ বলো। মানে চেঞ্জ হয়ে যায়, 0 হলে 1 হয়ে যায়, 1 হলে 0 না হয়ে না, যায়, জিরো এমন হলে না? 1 হয়ে যায় না। এটা হচ্ছে মানে আমাদের 2 এটা বিটের, নট। সেম বিটের। 00 01 10 11। তাহলে অর হলে কি, যে দুটার মধ্যে যে কোনো একটা 1 হলে এখানে আউটপুট 1, তাই না? মানে স্যার অর মানে সেম কি? বিটের জন্য। অর, এটা অর মানে হইলো না? জি স্যার। জি স্যার। হ্যাঁ। তো এখন এখানে এক্সক্লুসিভ অর হবে যে দুটা যদি সেম হয় তাহলে তাহলে হবে 1। 0। না, দুটা যদি সেম হয় তাহলে 0। আর দুটো এক্স্যাক্টলি ডিফারেন্ট যদি হয়, 01 বা 10 হয়, তখন হবে 1। এক্স এর মান যদি নেই 101, আর ওয়াই এর মান যদি নেই 011, তাহলে এটার মানে কত? 11 হলে 1 2 3, না 1 2 4, এটা হচ্ছে 6। আর এটা হচ্ছে 1 আর 2 3। এটা কি আমি ঠিক রাখছি? হুম। তাহলে আমার এক্স এর মান আমি চাচ্ছি 6, ওয়াই এর মান চাচ্ছি 3। যদি রান করি কত আউটপুট আসবে? এটার ফলে আসবে 1, 1 এর হয়ে যাবে 0। 5। হ্যাঁ, 1 0 1, তার মানে এর আউটপুট আসবে 5। হ্যাঁ, এটা হচ্ছে তার আউটপুট। ওকে। হ্যাঁ, তো এটা হচ্ছে এক্সক্লুসিভ অর অপারেশন। আরেকটা অপারেশন হচ্ছে শিফট লেফট, আরেকটা হলো শিফট রাইট। তো শিফট লেফট আর রাইট এর মধ্যে এখন ধরো এখানে আমি যে বাইনারি বিট গুলো লিখতেছি, তো বিটের তো পজিশন অনুযায়ী ভ্যালু হয় নাকি? তো জি স্যার। ভ্যালু গুলো চেঞ্জ হয়ে গিয়ে ফার্স্ট বিটের মান হয় 1, পরের বিটের মান হয় কত? 2, তার পরের বিটের মান 4, তার পরের 4, বিটের মান 8, 8, তারপর 16, 16, 32। তারপর 32। এভাবে বিটের মানগুলো হয়। তাহলে ধরো আমার যদি একটা ভ্যালুর মান হয় এরকম, যদি আমার লেখাটা খুব একটা ভালো হচ্ছে না, তো এটাকে যদি আমি শিফট লেফট করি তাহলে এই বিট গুলো বাম দিকে সরে যাবে। তো বাম দিকে সরলে এই 1টা ছিল কি ফার্স্ট পজিশনে, এটা চলে আসবে সেকেন্ড পজিশনে। তারপর হচ্ছে তারপরের পজিশনে 0, তারপরের পজিশনে 1, বাকি তো 0 ছিল, আর শুরুতে এন্ট্রি করবে 0। তাহলে এর মানটা কত হইলো? আগে মান ছিল কত? এটার জন্য 1 আর এটার জন্য তো 4, 10, তার আগের মান ছিল 5, তার পরের মানটা হয়ে যাবে 2 আর 8, কত? 10। 10। ঠিক আছে, এটাকে যদি আরো শিফট লেফট করি তাহলে এখানে চলে আসবে 1, এখানে আসবে 0, এখানে হচ্ছে 1, আর সামনে দুইটা 0 এন্ট্রি করবে। তাহলে এবার মান কত হয়ে গেল? 4 আর 16, 20। তাহলে কি মানটা কি হচ্ছে? প্রথমে ছিল 5, তারপরে হয়ে গেল 10, তারপরে হয়ে গেল কত? 20। 20।
তাহলে আমরা কি বলতে পারি যে এটা শিফট লেফট করলে কি হবে? মানটা দ্বিগুণ হয়ে যাচ্ছে না? জি স্যার। হ্যাঁ, তো এই দ্বিগুণ হলে, তো দ্বিগুণ হওয়ার লিমিট কত দূর পর্যন্ত? কি আজীবন দ্বিগুণ হতে থাকবে? না স্যার। তো কখন থামবে দ্বিগুণ হওয়া? বলতে পারবে কেউ? দেখুন, ইন্টিজারের সাইজ অনুযায়ী। হ্যাঁ, ইন্টিজারের সাইজ অনুযায়ী প্রত্যেকটা ভেরিয়েবলের একটা সাইজ আছে। ওই সাইজ অনুযায়ী এটা একটা লিমিট আছে, একটা লিমিট পর্যন্ত শিফট হবে। মানে এটাকে সিম্পলি একটা বাস্কেটের মতো ধরতে পারো। একটা ইন্টিজার যদি আমাদের এটা মেমোরিতে কি প্রত্যেকটা বিট 0 1 স্টোর করে, ধরো এখন যদি আমার ভেরিয়েবলের সাইজ এটা কয়টা আমি লিখলাম 4টা, তাহলে এটা প্রথম পজিশনের মান হচ্ছে কত 1, তারপরের পজিশনের মান হচ্ছে 2, তারপরের পজিশনের মান হচ্ছে 3, তারপরের পজিশনের মান হচ্ছে 4। তা আমি এখানে 1 দিলাম, সবগুলা দিলাম 0। ওকে, তাহলে একে একবার শিফট লেফট করলে কত হবে? 1টা 2 হয়ে যাবে। আবার শিফট লেফট করলে, আমি ওখানে একটু ভুল লিখলাম, তোমরা বলতে শোনা যাবে। চলো 1 2 4, এটা হবে 8, তাই না? তো প্রথমবার শিফট লেফট করলে কি হবে? 2 হবে, পরের বার শিফট লেফট করলে 4, তারপরের বার শিফট লেফট করলে কত? 8, তারপর কত? 16। হ্যাঁ, বাস্কেট এটা সাইজই তো হলো 4 বিট। তারপর তো এটা বিট থেকে বের হয়ে গেল, বিটের মধ্যে তো সব জিরো ঢুকে পড়ছে, তারপর তো জিরো হয়ে যাবে, হবে না? হ্যাঁ, তো জি স্যার। অর্থাৎ তোমার ভেরিয়েবলের সাইজকে যদি তুমি একটা বাস্কেটের মতো ধরো, যে এটাতে যদি 4 বিট থাকে, তাহলে 4 বিট যদি এক এক করে শিফট করতে থাকি, তাহলে এক পর্যায়ে গিয়ে কি বাম দিক থেকে এটা বের হওয়া শুরু করবে, এটা ওয়েস্ট হয়ে যাবে নাম্বার গুলো। তখন ভেরিয়েবলের মানগুলো আবার কমা শুরু করবে। যদি একটাই বিট থাকে, সেটা বের হওয়ার পর জিরো হয়ে যাবে। ঠিক একইভাবে এটাকে যদি শিফট রাইট করা হয়, তাহলে রাইটে ডান দিকে যাবে। তাহলে কি এটাকে কি বলে? এলএসবি এমএসবি শুনছো তো? এলএসবি, লেস সিগনিফিকেন্ট বিট আর মোস্ট হ্যাঁ, আর সিগনিফিকেন্ট একটা বিট। হচ্ছে এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট। তো এখানে এলএসবি কোনটা আর এমএসবি কোনটা? রাইট মোস্টটা হচ্ছে ডান দিকে যেটা, সেটা হচ্ছে এলএসবি। আর লেফট মোস্ট যেটা হচ্ছে বাম দিকে। তো আমরা যদি লেফট শিফট করি, তাহলে এমএসবিটা লস্ট হয়ে যায়। এমএসবি যদি 0 থাকে আগে থেকে, তাহলে লস্ট হইলে সেটা বোঝা যায় না। কিন্তু 1 যদি হয়ে যায় এমএসবি, তখন সেটা লস্ট হইলে বোঝা যায় যে ভ্যালুর মানটা চেঞ্জ হয়ে যায়। ঠিক একইভাবে এলএসবি রাইট শিফট করে যদি করা হয়, তাহলে সেটা ভ্যালুটা সেভাবে লস্ট হয়ে যায়। তা ডান দিকে লস্ট হয়। তো এখন যে লেফট শিফট করলে কি ভ্যালুটা কি যদি লস্ট না হয়, বিটের মধ্যে থাকে, তাহলে কি হবে? 2 দ্বারা গুণ হবে না? তো সিম্পলি আমি কি বললাম? আমি বললাম আমাদের মেমোরির কি থাকে? একটা লিমিট থাকে। আচ্ছা, এখানে পরের টপিকটাই তাই। এই যে সাইজ অফ অপারেটর, এটা কি? সাইজ অফ ফাংশন। অপারেটর, সাইজ অফ হচ্ছে অপারেটর। এটা যেহেতু অপারেটর, স্পেশাল অপারেটর বলে এটাকে, যে একটা ভেরিয়েবলের সাইজ কত মেমোরিতে, সেটা কি করে শো করে। তো যেমন আমার এখানে ভেরিয়েবল কয়টা? দুইটা, এক্স এবং ওয়াই। আর একটা ভেরিয়েবল যদি নেই ফ্লোট, ফ্লোট এ, তাহলে এখন যদি আমি এখানে লিখি সাইজ অফ এক্স, পার্সেন্ট ডি এর জায়গায় কি প্রিন্ট হবে? ফোর। পার্সেন্ট ডি এর জায়গায় কি প্রিন্ট হবে, কেউ বলতে পারবা? তো কি 6 ফোর। ভ্যালু 4 প্রিন্ট হবে? কেন 4 প্রিন্ট ফোর হবে? নাহলে এইট। স্যার 4 অথবা 8, এটা কম্পিউটার হ্যাঁ, অনুযায়ী ভেরি করে মেবি। হ্যাঁ, কম্পিউটার অনুযায়ী ভেরি করে। কম্পিউটারে এখন এক্স হচ্ছে কি একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল।
তো ইন্টিজার টাইপ ভেরিয়েবলের সাইজ কত নিছে সেটা প্রিন্ট করবে। তো এখানে 4 বলতে কি বোঝায়, বিট না বাইট? স্যার 4 বাইট 4 মেমোরি। বাইট, হ্যাঁ 4 জি বাইট মেমোরি। তো 4 বাইট মেমোরি কত বিট হয়? স্যার 32 4 32 বিট, হ্যাঁ 4 8 32। তো এখন আমি যদি এক্স কে শর্ট ইন্টিজার, কিওয়ার্ড দেখছো না, শর্ট ইন্টিজার জি স্যার শর্ট ইন্ট বইয়ে আছে, হ্যাঁ। লং ইন্ট। তো এবার কত আসবে শর্ট যদি করি, তাহলে এটাও কম্পিউটার অনুযায়ী ভেরি করে যে এখন আমার কম্পিউটারে এটা হচ্ছে কত, শর্ট ইন্টিজার হচ্ছে 2 কি বাইট, 2 বাইট মানে 16 বিট, তাই না? জি স্যার। হ্যাঁ, তো এখন এই 16 বিট, এখন ধরো আমি এক্স এর মান যদি 1 অ্যাসাইন করি, ওকে। তো এখন আমি প্রিন্ট করতে চাচ্ছি এক্স, এটা কি অপারেটর দিলাম দেখো তো বই থেকে, এটা কি অপারেটর, এটা কি অপারেটর, শিফট লেফট, লেফট। shift হ্যাঁ। লেফট। তাহলে এক্স এর মান আমি 1 অ্যাসাইন করলাম, তারপর যদি তাকে 1 বিট, এটা 1 মানে হলে আমি কয় বিট শিফট করতে চাচ্ছি, তাহলে 1 বিট যদি শিফট করি বামে, লেফটে বলছি না, তাহলে এক্স এর মান কত হবে? স্যার 2। তো দেখি, তাহলে এক্স এর মান কত আসছে, 2 আসছে, ওকে। এখন যদি আমি জি জি। এটাকে 4 বিট শিফট লেফট করতে বলি, তাহলে এক্স এর মান কত আসবে? 0 আসবে মনে হয়। বিট, এটা বাইট না কিন্তু। 16। স্যার 16। তাহলে 4 বিটে হইলো এক্স এর মান কত, 16, 16। ঠিক আছে, হ্যাঁ। এবার যদি আমি 8 বিট শিফট লেফট করি, তাহলে কত আসবে? 256 মোস্ট প্রবাবলি। মোস্ট প্রবাবলি মানে 256। স্যার অ্যারিথমেটিক গুণ ভাগ এবং শিফট অপারেটর করে গুণ ভাগ, এটার মধ্যে বেসিক স্যার ডিফারেন্স কি? শিফট অপারেটর ব্যবহার করে যখন গুণ ভাগ করা হয় সেটা বিট ওয়াইজ পর্যায়ে হয়ে থাকে, আর হ্যাঁ, অ্যারিথমেটিকের ক্ষেত্রে সেটা বিট ওয়াইজ পর্যায়ে হয় না, নিউমেরিক্যালস হ্যাঁ, পর্যায়ে হয়ে থাকে। হ্যাঁ। তো এটা তো বোঝাই যাচ্ছে যে বিটওয়াইজ অপারেটরে বিটওয়াইজ হবে, আর বিটওয়াইজ অপারেটর না সেখানে বিটওয়াইজ হবে না, এটা তো তোমার হইলো না পার্থক্য, মূল তো এটা তো কোনো ডেফিনেশন হইলো, তোমার মূল পার্থক্যটা কি এটা তো বোঝাই যাচ্ছে। ধরো ঘোড়া আর গাধার মধ্যে পার্থক্য কি যদি জিজ্ঞেস করি, কি বলবো, ঘোড়া গাধা না আর গাধা ঘোড়া না, এটা কি পার্থক্য হইলো? যেটা বিটওয়াইজ অপারেটর ওটা বিটওয়াইজ অপারেট করবে, আর যেটা বিটওয়াইজ অপারেটর না ওটা বিটওয়াইজ অপারেট করবে না, এটা কি পার্থক্য হইলো কোনো? পার্থক্য এক্স্যাক্টলি পার্থক্য না জানতেই পারো, কিন্তু এই ধরনের অ্যান্সার লিখে এটলিস্ট আমি খাতা দেখলে মার্ক পাবো না, ঠিক আছে। ধরো বললাম যে ঘোড়া আর গাধার মধ্যে পার্থক্য কি, লিখলা যে ঘোড়া হচ্ছে গাধা না আর গাধা হচ্ছে ঘোড়া না, এভাবে যদি পার্থক্য লেখো আমি খাতা দেখলে অ্যাটলিস্ট মার্ক পাবো না। যে কম্পিউটারে অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিট নামে একটা জিনিস থাকে, এই জিনিসটা কি জানা আছে, এটা সংক্ষেপে কি বলে? যেটা দেখতেছো এটা হলো কি একটা 1 বিট এএলইউ, 1 বিট এএলইউ অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিট, এটা 1 বিট কাজ করার জন্য, ঠিক আছে। তো এখান থেকে 1 বিট অ্যারিথমেটিক অথবা লজিক অপারেশন চালানোর জন্য এতগুলো গেট কাজ করে, মানে এতগুলো, অর্থাৎ কম্পিউটার তো যাই করুক না কেন সেটা তো বিট ওয়াইজই করবে, বিট বাই বিট করবে না, 0 1 0 1 এভাবেই তো কাজগুলো করে। তো এখন যেটা হয় যে অ্যারিথমেটিক এবং লজিক, তোমরা যখন সিম্পলি অ্যারিথমেটিক অপারেশন করবা, যোগ বিয়োগ গুণ ভাগ করবা, তো কম্পিউটার একটা অ্যাডার করছো না কম্পিউটারে, অ্যাডারের নাম শুনছো, সাবট্রাকশনের নাম শুনছো, সাবট্রাক্টর সার্কিট, 1 বিট অ্যাডার সার্কিট তোমরা কি দেখছো, মানে এর আগের স্টাডি গুলোতে কি 1 বিট অ্যাডার সার্কিট দেখছো? কোশ্চেন গুলো কঠিন হয়ে যাচ্ছে খুব, মানে আমি এখন যে কোশ্চেন গুলো করতেছি এটা খুব কঠিন হয়ে যাচ্ছে।
কিছু আছে? স্যার আমরা নর্মাল হাফ এডার ফুল এডার এগুলো সম্পর্কে হ্যাঁ পড়ছি হ্যাঁ ইন্টারে। তো হাফ এটা ফুল এটা করছো বলে তো আমি কোশ্চেন গুলো করছি তো মানে বলতে স্যার পারছি না এগুলো নিয়ে এখানে আছে ধরো এখানে এটা এক বিট এটা সার্কিট দেখানো হচ্ছে এখানে কতগুলো গেট তো গেট প্রত্যেকটা গেটে কিন্তু বিটওয়াইজ অপারেশন গুলো হয় তো সিম্পলি যদি আমি আমার কোশ্চেনের অ্যান্সার যদি বলতে চাই তাহলে হচ্ছে যে অ্যারিথমেটিক অপারেশন করার মাধ্যমে যদি আমি একটা মাল্টিপ্লিকেশন বা ডিভিশন করতে যাই তাহলে এই অ্যাডার যে হাফ এডার ফুল এডার যে সার্কিট গুলো করে আসছে ওই সার্কিট গুলোর মাধ্যমে অনেকগুলো বিটওয়াইজ অপারেশন করতে হতে পারে ধরো একটা সাবট্রাকশন বা একটা মাল্টিপ্লিকেশন বা একটা ডিভিশনের জন্য হতে পারে যে তোমার 1000 বিটওয়াইজ অপারেশন করতে হচ্ছে ঠিক আছে কিন্তু সেটা যদি একটাই বিটওয়াইজ অপারেশন দিয়ে করা যায় তাহলে কোনটা ফাস্ট হবে? হুম? ধরো আমার এক্স এর মান এখানে দিলাম 8 ঠিক আছে তোমাকে সিম্পলি একটা এক্সাম্পল দিয়ে দেখাই বা এক্স এর মান আরেকটু বড় দেই 64 তো এখানে যদি আমি দেই a পার্সেন্ট এক্স বাই 2 এক্স কে আমি 2 দ্বারা ভাগ করবো ওকে এটা তো বুঝতে পারছো তোমার প্রবলেম বুঝতে পারছো কি এখানে যে একটা প্রবলেম আমি লিখছি যে এক্স এর মান হলো 64 এক্স কে আমি 2 দ্বারা ভাগ করবো আউটপুট প্রিন্ট করবো এই প্রবলেমটা কি বুঝতে পারছো? জি জি স্যার। হ্যাঁ তাহলে আউটপুট কত আসবে? 32 হ্যাঁ আউটপুট আসছে 32 আর এখানে দেখো আরেকটা জিনিস দেওয়া আছে এক্সিকিউশন টাইম কত? 0.113 সেকেন্ড। 0.113 সেকেন্ড। হ্যাঁ 0.113 সেকেন্ড এই ভ্যালুটা তোমরা মনে রাখো আর ভাগ করার আরেকটা উপায় আমি কি দেখাইলাম ভাগ করার রাইট শিফট করতে হবে কত কয় বিট এক বিট তাই না? হ্যাঁ তাই না? জি স্যার। হ্যাঁ তাহলে এখন দেখো আউটপুট সেই আছে 32 কিন্তু রান টাইম কত তার থেকে কম না বেশি? স্যার কমে গেছে। হ্যাঁ তো এটাই অর্থাৎ এখানে ধরো আমাদের যদি মাল্টিপল টাইম অনেকগুলো অপারেশন যদি অ্যারিথমেটিক্যালি এটা তো 2 দ্বারা ভাগ করা এটা খুব সহজ একটা অপারেশন তো এখানে যে আউটপুটের মান কত আগের চেয়ে মোটামুটি এখানে তো ধরো কম দেখাচ্ছে কিন্তু আরো অনেক আর কি এফিসিয়েন্টলি প্রোগ্রামগুলো অনেক ফাস্টার রান করা যায় যদি বিটওয়াইজ অপারেটর দিয়ে কাজগুলো করা যায় ঠিক আছে? টাইম হ্যাঁ কমপ্লেক্সিটি কমানোর জন্য কি আমাদের এইভাবেও কাজ করতে হয়? হ্যাঁ বিটওয়াইজ অপারেটর দিয়ে টাইম কমপ্লেক্সিটি অনেক সময় তোমরা যদি নর্মালি অ্যারিথমেটিক অপারেশন দিয়ে প্রবলেম সলভ করো দেখা যাবে যে টাইম কমপ্লেক্সিটি এরর হয় সেটা অ্যাকসেপ্টেড হবে না কিন্তু সেই জায়গাগুলোতে যদি বিটওয়াইজ অপারেটর ইউজ করো দেখা যাবে প্রোগ্রামটা অনেক ফাস্ট রান করবে এবং অনেক ইজিলি অ্যাকসেপ্টেড হয়ে যেতে পারে বোঝা গেছে? জি স্যার। হুম। তো এখন তোমাকে একটা প্রবলেম দেখাই ধরো মাল্টি লাইন কমেন্ট তো বোঝো তো করে এটা কি আমি যেটা দিলাম এখন স্ক্রিনে কি দিলাম? মাল্টি লাইন কমেন্ট। হ্যাঁ তো আমি এখানে একটা প্রবলেম ডেসক্রিপশন লিখছি দেখো তো প্রবলেম ডেসক্রিপশন পড়া যায় কিনা পড়া যাচ্ছে? পড়া যাচ্ছে না? জি স্যার। হুম তো বলো এই প্রবলেমের সলিউশন কি? স্যার সোয়াপ করা নাকি এক্সচেঞ্জ? হ্যাঁ সলভ করাই তো সলিউশনটা কি কিভাবে সলভ হবে বলো? স্যার একটা ভেরিয়েবল নেই টেম্প। তাহলে হ্যাঁ ধরো এখানে আমি আরেকটা ভেরিয়েবল নিলাম টেম্প এরপর স্যার টেম্পের মধ্যে আইডি 1 রাখি, আইডি 1 এর মধ্যে আইডি 2 রাখি, তারপরে আইডি 2 এর টেম্পের মধ্যে টেম্প মধ্যে রাখি। রাখলাম আইডি 1 তারপর আইডি 1 1 এর এর মধ্যে মধ্যে রাখলাম আইডি 2 তারপর আইডি তারপর 2 এর মধ্যে 2 রাখলাম 3 টেম্প টেম্প। এটাই না সব হয়ে যাবে তো নাকি? জি স্যার। হ্যাঁ জি স্যার। তো যাই প্রিন্ট করে আর দেখতেছি না জাস্ট এই সোয়াপ করতে কত সময় লাগতেছে এটা যদি দেখি তাহলে আমি জাস্ট সোয়াপ করলাম সোয়াপ করার ফলে আহ, এখানে দেখো এটা হলো 102 সেকেন্ড দেখাচ্ছে ওকে ঠিক আছে? এখন জি যদি আমি এটাকে ধরো আমি থার্ড ভেরিয়েবল ডিক্লেয়ার করবো না আর এই কোডটাকে আমি কমেন্টে দিয়ে দিই এই কমেন্ট যেটা দিচ্ছি এটা কি কমেন্ট? সিঙ্গেল লাইন কমেন্ট বা ইনলাইন হ্যাঁ কমেন্ট। তো এখানে একটা যে অপারেশন আছে ধর আইডি 1 ইকুয়াল টু আইডি 1 এক্সক্লুসিভ ফর আইডি 2 আইডি 2 ইকুয়াল টু সেম জিনিস এক্সক্লুসিভ ফর আইডি 1 আবার এটা আইডি 1 ইজ ইকুয়াল টু এক্সক্লুসিভ ফর আইডি 2 এটা যদি করি আচ্ছা এর আগের বারও আমি যদি ভ্যালু কি দেখতে চাই তাহলে কি পার্সেন্টেজ আইডি 1 আইডি 1 কমা আইডি 2 তাহলে এই আইডি 1 এ ছিল 2 আইডি 2 তে ছিল 3 আমরা এটাকে টেম্প ইউজ করে যদি সোয়াপ করি তাহলে আইডি 1 এ কি আসলো আইডি 1 এ আসছে 3 আইডি 2 তে আসছে কত 2 ঠিক আছে না? তো এটাকে আমরা বিটওয়াইজ অপারেটর ইউজ করে এটাকে টেম্প ইউজ করে সলিউশন হচ্ছে এটা And এটাকে আমরা বিটওয়াইজ অপারেটর ইউজ করে যদি সলভ করতে চাই তাহলে এটা সলিউশন হচ্ছে এইটা আমি এখন যদি এটা রান করি তাহলে দেখো তো সোয়াপ হয়েছে না? সোয়াপ হয়েছে কি? জি হ্যাঁ তো এখন এই দুটার কোডের মধ্যে মেইন বেনিফিটটা কি আমি টেম্প ইউজ করে আর টেম্প ইউজ না করে এটা মেমোরি কস্ট কোনটা বেশি প্রথমটা নাকি পরেরটা? স্যার প্রথমটার একটা প্রথমটা এক্সট্রা কারণ ভেরিয়েবল। এখানে এক্সট্রা ভেরিয়েবল ইউজ করতে হয়েছে ওকে পরেরটাতে এক্সট্রা ভেরিয়েবল ইউজ করতে হয়নি কিন্তু এখন এক্সক্লুসিভ অর ইউজ করে যে সব এভাবে করা যায় এটা কারো যদি জানা না থাকে সে কি এটা সব করতে পারবে? না স্যার। হ্যাঁ তো দেখো এটা সিম্পল প্যাটার্ন কিন্তু সেম জাস্ট রাইট সাইডে আইডি 1 আইডি 2 এটা সেম এক্সক্লুসিভ অর করতে হবে আর লেফট সাইডে জাস্ট একবার আইডি 1 একবার আইডি 2 একবার আইডি 1 জাস্ট তিনবার এটা করতে হবে তখন কি হবে প্রথমটার ভেরিয়েবল পরেরটাতে চলে যাবে পরেরটার ভেরিয়েবল প্রথমটাতে চলে আসবে ঠিক আছে? তো এখন
একটা তো হচ্ছে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে প্রথমটাতে হচ্ছে একটা এক্সট্রা ভেরিয়েবল লাগবে, পরেরটাতে এক্সট্রা ভেরিয়েবল লাগবে না। আরেকটা উপকারিতা হচ্ছে পরেরটা অনেক ফাস্ট এক্সিকিউট হবে, কারণ অনেক ফাস্ট এক্সিকিউট যদি আমরা এখানে এর আগের বার রান করে 125 পাইছিলাম, এবার রান করে 120 পাইছি, কম পাইছি কিন্তু ডিফারেন্স তো অনেক, ডিফারেন্স কি এখানে মনে হচ্ছে? স্যার অনেক অল্প টাইমের ডিফারেন্স। হ্যাঁ, এখানে অনেক অল্প টাইমে ডিফারেন্স মনে হচ্ছে। কারণ ওটা হচ্ছে যে আমাদের এখানে যে টাইমটা দেখাচ্ছে, মূল টাইমটা হচ্ছে যে তোমার একটা বেসিক রান যদি আমি করে কিছু নাও দেই, ঠিক আছে, যদি ধরো আমার কোড যদি একেবারে ব্ল্যাঙ্ক হয়, আমি পুরোটা রিমুভ করে দিলাম। ওকে, আমি পুরোটা রিমুভ করে দিলাম, এবার যদি রান করি তাও দেখো 111 সেকেন্ড। অর্থাৎ যদি করে কিছু নাও করি তাও কি কিছু কাজ করতে হচ্ছে, সেটা কি লাইব্রেরি লোড করতে হচ্ছে stdio.h, তারপর এটাকে প্রি প্রসেস করতে হচ্ছে, অবজেক্ট ফাইল ক্রিয়েট করতে হচ্ছে, তারপর রান করতে হচ্ছে। অর্থাৎ এই যে বেসিক কাজ, অর্থাৎ কিছু না করলেও দেখা যায় এই কাজটা করতে হচ্ছে, ঠিক আছে। তো এখন কিছু না করলেও যে কাজ করতে হয় সেইটা টাইমটা তো মূল যে টাইমটা আসতেছে সেটা থেকে বাদ দিতে হবে। তো এখন দেখা যায় যখন একটা কোড অনেক বড় হয়ে যায় বা নাম্বার গুলো যদি অনেক বড় হয় বা অনেক ক্যালকুলেশন গুলো অনেক বেশি হয়ে যায়, তখন সেই কেসগুলোতে বিটওয়াইজ অপারেটর গুলো অনেক ইফিসিয়েন্টলি কাজ করে, ঠিক আছে। তো বিটওয়াইজ অপারেটর, বিট লেভেল অপারেশন, তো এটার মূল উদ্দেশ্য, মূল টার্গেট হচ্ছে কম্পিউটারের অপারেশন গুলোকে ইফিসিয়েন্টলি ইমপ্লিমেন্ট করা। ওকে, এই জিনিসটা মাথায় রাখবা, কারণ এখন ডিফারেন্স হিসেবে এখানে দেখাইলাম যে আমাদের নর্মাল অপারেশন করতে হলে অনেকগুলো লজিক গেট ইমপ্লিমেন্ট করতে হয়, বাট বিটওয়াইজ অপারেশন করতে হলে আমরা একটা বা একটা ওয়ান ওয়ান ও টু অনেক লেস অপারেশন করে আমরা সেটার আউটপুট পেয়ে যেতে পারি। ওকে, আমি জি যেটা বলতে, হ্যাঁ, তো আপাতত এটা জানলেই হবে, পরে আর এটাকে আরো মোর ডিটেলস তোমরা ধীরে ধীরে এটা জানতে থাকবা। তো এটা সাইজ অফ অপারেটর তো বললাম, সাইজ এটা একটা ভেরিয়েবলের সাইজ কত সেটা শো করে। তারপর একটা কমা অপারেটর হচ্ছে যে একসাথে যদি ভেরিয়েবল গুলো, যেমন এটা দেখো, ভ্যালু ইজ ইকুয়াল টু কি লিখছে, x ইজ ইকুয়াল টু 10 কমা y ইজ ইকুয়াল টু 5 x প্লাস y, তাহলে ভ্যালুর মান কত হবে, ভেরিয়েবল ভ্যালুর মান বলো। স্যার 15। হ্যাঁ, ভেরিয়েবল ভ্যালুর মান 15, অর্থাৎ অনেকগুলো অপারেশন। আমি এখানে ইন্টিজার x y z লিখলাম, তারপর যদি দেই z ইজ ইকুয়াল টু কি হবে, x ইজ ইকুয়াল টু 2, y ইজ ইকুয়াল টু 3, x প্লাস y, তাহলে এখন কোশ্চেন আসতো z এর মান কত, তাহলে কত হবে? স্যার 5। হ্যাঁ, তো 5। তো সেটাই, অর্থাৎ ধরো মাল্টিপল অপারেশন আমি আলাদা আলাদা ভাবে না করে একটা সেটা হলো রিডেবিলিটি ইনক্রিজ করে, যে ভ্যালুগুলো এখানে দেওয়া আছে, আমার ওয়ান টাইম যদি ভ্যালু অ্যাসাইন করতে হয় তাহলে সেই ভ্যালুটা অ্যাসাইন করে দিয়ে আমরা আউটপুট একটা ভ্যালু পাই যেতে পারি। তো তো এটা ছিল হচ্ছে কমা অপারেটর। তো কমা অপারেটর লুপেও ইউজ করা হয়, যেমন ধরো এখানে এই লুপটা দেখো তো বোঝা যায় কিনা। জি স্যার। তো n ইজ ইকুয়াল টু 1, m ইজ ইকুয়াল টু 10, তার মানে কি n এর মধ্যে 1 অ্যাসাইন করলো, m এর মধ্যে 10 অ্যাসাইন করলো, তারপর কি, আচ্ছা লুপ তো বোঝো নাকি? তারপরে একদম, হ্যাঁ, স্যার লুপ, n equal লুপ n যদি equal to আমি 10 হওয়ার পর তোমাকে পড়াইনি নাকি, তো জাস্ট একটা ওটা বোঝার জন্য আমি একটা এখানে দেই, ইন্টিজার x হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। তো এখন আমি এই x কে যদি মাল্টিপল টাইম, ধরো আমি প্রিন্ট এফ পার্সেন্ট ডি কমা x, এটা যদি দেই তাহলে আউটপুট কি আসবে বলো? 5। স্যার 5 Out- আসবে। হ্যাঁ, আউটপুট 5 আসবে। তো এখন কি বলে এটাকে, এখন আমি যদি এই x কে বারবার একটা নাম্বারের সাথে, আমি এখন ধরো x কে চাচ্ছি আমি ধরো 5 বার প্রিন্ট করতে, সিম্পল এক্সাম্পল, তাহলে কি করতে হবে? আমি প্রত্যেক লাইনে আমি চাচ্ছি x কে 5 বার, এখানে এটা কি একটা লাইনে x একবার প্রিন্ট করলো, তাই না, x একটা লাইনে একবার প্রিন্ট করলো। আমি যদি এটাকে 5 বার প্রিন্ট করতে চাই তাহলে একটা সলিউশন কি, আমি এটাকে প্রিন্টে 5 বার লিখতে হবে, এটা একটা সিম্পল সলিউশন নাকি, হবে না? জি স্যার হবে। হ্যাঁ, তো এর চেয়ে সিম্পল সলিউশন হচ্ছে আমি যদি লুপ ইউজ করি। তো ধরো লুপটা ইউজ করে আই ফর ইটারেটর ফর i ইজ ইকুয়াল টু 0, i লেস দেন 5, i প্লাস প্লাস, আমি যদি এটাকে 5 বার না লিখে একবার লিখি তাহলে এটা কয়বার প্রিন্ট করবে? স্যার আই এর মান হচ্ছে 4 বার 5 হবে, কম মানে 4 বার হচ্ছে স্যার। 5 বার হবে, কারণ i এর মান 0 1 2 3 4 5, 4। 5 হবে না, কারণ এটা 5 এর i থেকে লেস কম দেন স্যার 5, process। 5 এর চেয়ে কম, i প্লাস প্লাস। তাহলে সেটা এখন ধরো এখন যদি i এর মানটা এখানে দেখতে চাই তাহলে কি পার্সেন্ট ডি কোলন দিলাম, এখানে i দেওয়া যায় নাকি, তাহলে কি এবার প্রত্যেকটা লাইনে i এর মানটা বাজবে না? জি স্যার। হুম, তাহলে মানগুলো হচ্ছে কত, এই যে i 0 এর জন্য 5 প্রিন্ট করলো, i 1 এর জন্য 2 এর জন্য 3 এর জন্য 4 এর জন্য। তো এটা হচ্ছে একটা লুপের বেসিক কনফিগারেশন। একটা লুপের বেসিক কনফিগারেশন কোনটা? লুপের বেসিক কনফিগারেশন হচ্ছে 4 ফার্স্ট ব্র্যাকেট থাকবে আর দুইটা সেমিকোলন থাকবে, এটা হচ্ছে লুপের বেসিক কনফিগারেশন। আর এই ব্র্যাকেট দুটার মধ্যে লুপের মধ্যে যা লেখা তাই লিখতে হবে, কিন্তু একটা যদি স্টেটমেন্ট হয় তাহলে ব্র্যাকেট দেওয়াটা জরুরি না, না দিলে হয়। ওকে, বোঝা গেছে? তো জি স্যার। এই জি স্যার। সেমিকোলনের বামে হবে ইনিশিয়ালাইজেশন, আমি ভ্যালুটা কত দিয়ে শুরু করতে চাচ্ছি, মাঝখানেটা হচ্ছে কন্ডিশন চেক, আর ডান দিকেটা হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। তো আমি এখানে তো ইনক্রিমেন্টের দেখাইলাম, আমি ধরো আরেকটা এখানে দেখাইতে পারি ডিক্রিমেন্টের, ইন্টিজার ধরো i ইকুয়াল টু নিলাম 10, তারপরে মাঝখানে দিলাম কন্ডিশন i গ্রেটার দেন 0, i মাইনাস মাইনাস। এবার কি করবে? 10 থেকে কমতে কমতে চলবে। হ্যাঁ, 10 থেকে কমতে কমতে চলবে। তাহলে এটাকে যদি প্রিন্ট করি তাহলে প্রথমটা কি 10 থেকে কমতে কমতে কত দূর আসলো, 0 আগ পর্যন্ত, এই যে 1 পর্যন্ত, ঠিক আছে। তারপর আবার পরের লুপটা শুরু হলো, ঠিক আছে। জি জি স্যার। স্যার। হ্যাঁ, এখন বলো এই দুটার মধ্যে ডিফারেন্স কি, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিছি, সেকেন্ড ব্র্যাকেট তো সি প্রোগ্রামিং কি বলে, কার্লি ব্র্যাকেট, কার্লি ব্রেসেস মেবি। ব্রেস, হ্যাঁ ব্রেস বলে।
আর ফার্স্ট ব্র্যাকেটকে প্যারেন্থেসিস প্যারেন্থেসিস, আর থার্ড ব্র্যাকেটকে লাইনাস। ব্র্যাকেট। তো সি প্রোগ্রামিং এ ব্র্যাকেট হচ্ছে, ব্র্যাকেট মানে হলো থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে প্যারেন্থেসিস, আর সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে ব্রেস। মনে থাকবে? থার্ড ব্র্যাকেটে কি বলেন? ব্র্যাকেট, ওটাকে ব্র্যাকেট বলে, বাকি দুটোর নাম চেঞ্জ করছে। জি স্যার। তো এই ব্রেস, তাহলে এখন ফর লুপে আমার এই ব্রেস দিলাম, এখানে দেইনি, পার্থক্যটা কি? আমার এই জায়গায় আমি সেমিকোলনের জন্য এই কোনো জায়গায় আমি পার্থক্য আরো নেই। স্টেটমেন্ট দিতে পারবো, তাই না? এই জায়গায় আমি চাইলে আরো স্টেটমেন্ট দিতে পারবো, বাট এখানে ব্র্যাকেট ইউজ না করলে আমি একের বেশি স্টেটমেন্ট দিতে পারবো না। ওকে, এখন হলো সি এর প্রত্যেকটা স্টেটমেন্ট শেষ হয় কি সেমিকোলন দিয়ে, তাই না? জি তা স্যার। আমি যদি এখন পরের পরে একটা সেমিকোলন দিয়ে দিই, কি হবে? আউটপুট আসবে? না স্যার। কেন আসবে না? স্যার এরর আসবে? ফরের পরে সেমিকোলন হয় না। হ্যাঁ, তো আমি ধরো কোনোই আউটপুট আসবে না, কোনোই আউটপুট কি আসবে না, আমি এটাকে ইনএক্টিভ করে দিলাম কমেন্ট দিয়ে। এবার বলে এইটুকু কোড রান করলে কি কিছুই আসবে না আউটপুটে? এরর দেখাবে? জি স্যার। এরর দেখাবে শিওর? স্যার এক মিনিট। হ্যাঁ, চিন্তা করে বলো এরর দেখাবে কিনা। স্যার 5 প্রিন্ট হবে মনে হয়। 5 প্রিন্ট হবে। তো এটা হচ্ছে এরর আসছে, কি এরর আসছে? এররটা কি? স্যার ফরের আই পরে সেমিকোলনটা। এরর হচ্ছে আই আনডিক্লিয়ার, হুম। ঠিক আছে? তো এটার একটা কারণও আছে, তো যাই হোক আমি এটা কারণটা বলবো, তার আগে আমি এটাকে স্যার একটু এটা অন্যভাবে এই লুপের অন্য জন্য আবদ্ধ হয়ে যাচ্ছে এই জন্য, মানে হ্যাঁ গ্লোবাল হ্যাঁ হ্যাঁ ভেরিয়েবল এটা কি? হ্যাঁ হ্যাঁ। তো এটা এই সেমিকোলন দ্বারা ইন্ডিকেট করে লুপটার কত দূর পর্যন্ত আর কি। তো লুপ আমি এখন দেখো আইটাকে আমি এখানে ডিক্লেয়ার করছি, তার মানে আইটা হচ্ছে পুরো প্রোগ্রামের জন্য, বোঝা গেছে? আর আই যদি আমি এখানে ডিক্লেয়ার করি ইন্টিজার লিখে, তো আই হবে শুধুমাত্র এই লুপের জন্য, আর এই সেমিকোলন দেওয়ার ফলে লুপটা এখানে শেষ হয়ে যাচ্ছে, এইটা হয়ে যাচ্ছে অন্য লুপের বাইরের একটা জিনিস, বোঝা গেছে? তো এখন বলো আই আমি এখানে দিচ্ছি, তার মানে এই জায়গায় আইকে চিনতে ছিল না, এখন আইকে সে চিনতে পারবে, কিন্তু আউটপুট আসবে কিনা কেউ বলতে পারবা? কেউ বলতে পারবে না? এই আউটপুট হচ্ছে এইটা, এখন কেউ ব্যাখ্যা করতে পারবা কিনা আউটপুট দেখে এই আউটপুট কেন আসছে? পারবা কি? না স্যার। এটা আউটপুট আসার কারণটা হচ্ছে এই লুপটা বিগিনিং এবং এন্ড এখানেই হয়ে যাচ্ছে, লুপ চলবে, লুপ আই এর মান 0 হবে, আই এক এক করে বাড়বে, কতদূর বাড়বে? 5 পর্যন্ত, ঠিক আছে? আই এর মান 4 হলে লুপটা তো ভ্যালিড, তারপর আই এর মান 5 হলে লুপ ইনভ্যালিড, অর্থাৎ লুপটা ঠিকই চলবে, কিন্তু লুপের ভিতরে আমি কোনো কাজ দেয়নি, কাজটা দেওয়া উচিত ছিল এই সেই লুপ এই সেমিকোলনের আগে, বুঝা গেছে? আমি যখন এই সেমিকোলনটা সেমিকোলনটা নোটিস করিনি। রিমুভ করে দিলাম, তখন আমার লুপটা হয় সেমিকোলন হচ্ছে এখানে, তার মানে এটা হচ্ছে লুপের কাজ, ঠিক আছে? তো এটা যখন লুপের কাজ হলো, তখন যদি আমি এটাকে প্রিন্ট দেই, তাহলে দেখো এই লুপের কাজে কি দিছিলাম আমি, এটা হচ্ছে লুপের কাজ, লুপের মধ্যে আই এর মান কি 4 পর্যন্ত ভিতরে কাজ করলো, তারপর লুপের বাইরে যদি আমি আই এর মান প্রিন্ট করি, প্রিন্ট এফ %e, আই, এখানে আই এর মান কত প্রিন্ট হবে লুপের বাইরে? 5। 5, কারণ শেষ পর্যন্ত লুপটা 5 পর্যন্ত যাবে, তারপর এটা ইন্ড হবে। তো লুপের ভিতরে যে কাজ ছিলাম সেটা এই পর্যন্ত, তারপর এটা হচ্ছে লুপের বাইরে আই এর মান। ওকে, বোঝা গেছে? জি স্যার। কিন্তু আমি যখন সেমিকোলনটা এখানে দিয়ে দিব, তো লুপ এখানেই শেষ, লুপ ঠিকই চলবে, আই এর মান 5 হবে, লুপ তখন ব্রেক করবে, তারপর এগুলো প্রিন্ট করবে। তো সেটা যদি দেখি কত কি আছে, তখন দেখো লুপ ব্রেক করলো, ব্রেক করার পর কত আই এর মান 5 হয়ে গেছে না, সেটা প্রিন্ট করলো, অর্থাৎ এই প্রিন্ট এফটা প্রিন্ট করলো, তারপর আবার পরের প্রিন্ট এফটা আই এর মানটা প্রিন্ট করছে। ওকে, জি স্যার। তো এটা হচ্ছে বেসিক ইউজ অফ লুপ। তো এই লুপের মধ্যে ওই কমা অপারেটর, আমি ধরো দুটা ভেরিয়েবল এখানে আই এবং দিয়ে দিলাম, আর এখন এখানে একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করছি না, তো একটা জায়গায় যদি দুইটা ইনিশিয়ালাইজ করতে চাই, তখন আমি কমা দিয়ে এটা করতে পারি, আই ইকুয়াল টু 0, জে ইকুয়াল টু 0, এখানে দিয়েছি আই প্লাস প্লাস জে প্লাস প্লাস, ঠিক আছে? আর এখানে আমি প্রিন্ট আই জে করতে পারি। তাহলে লুপটা এখানে না করার জন্য সেমিকোলনটা উঠে দিলাম, আর এটা আপাতত দরকার নেই। তাহলে কি আউটপুট আসবে বলো, এবার কি আসবে? স্যার 1 1 2 2 3 3 4 4 হ্যাঁ, কত দূর পর্যন্ত আই এর মান যতক্ষণ না কি হচ্ছে 5 হবে। 5 হবে। তো ধরো তাহলে কি আছে 0 0 1 1 2 2 3 3 4 4, ঠিক আছে? এখানে আমি ধরো একটা যদি চেঞ্জ করি, জে ইকুয়াল টু না, জে ইকুয়াল টু জে প্লাস 2 দেই, তাহলে কি চেঞ্জ হবে আউটপুটে? আচ্ছা ডান দিকে তাহলে 0 2 4 6 8 দেখাবে। হ্যাঁ, কয়টা ভ্যালু আছে আউটপুটে, মানে কয় লাইন আউটপুট আসবে? আউটপুটের লাইন টোটাল 5টা হবে 0 থেকে শুরু 5টা করে। হবে। তাহলে এটা হয়তো আউটপুট ঠিক আছে কিনা? জি স্যার। হ্যাঁ, আহ, এই প্লাস প্লাসে তো প্লাস 1 কে তো প্লাস প্লাস লেখা হয় নাকি? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এখন ওই কাজটা যদি আমি এখানে করি, আই প্লাস 2, এবার কয় লাইন আউটপুট আসবে? 3 লাইন। হ্যাঁ, 3 লাইন আউটপুট আসবে, কারণ এখানে কন্ডিশন থেকে আমি আই কে চেক করতেছি, আই এর মান যখনই ভ্যালু এক্সিট এটা এক্সিট করে যাবে, তখনই আউটপুট বন্ধ হয়ে যাবে, বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ, তো এরকম কোশ্চেন ধরো, যেহেতু লুপটা ডিসকাস করতেছি, লুপ ইনক্লুডেড হবে, আর এরকম কোশ্চেন ধরো আউটপুট কি আসতে পারে, আউটপুট লেখো, করে কোনো ভুল আছে কিনা এগুলো ঠিক করো, এইরকম কিছু টেকনিক্যাল কোশ্চেন থিওরিটিক্যালি থাকতে পারে, আর প্র্যাকটিক্যালি তো এটা কাজে লাগতেই পারে, যে প্রবলেম গুলো সলভ করতে দিব সেগুলোতে, বুঝা গেছে? তো প্র্যাকটিক্যাল কিরকম থাকবে বললেন? থাকবে, আজকে তো ওটাই শেষে আমি ওটাই ডিসকাস করবো, এইটুকু এখন পর্যন্ত যা ডিসকাস করলাম এটা বোঝা গেছে কিনা? জি স্যার। স্যার এম ইকুয়াল টু 10 এর পরে সেমিকোলন হতো না?
ইকুয়াল টু, না না, হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে ভুল আছে, হ্যাঁ, এম ইকুয়াল টু 10 এর পর সেমিকোলন হবে, তো এখানে ভুল আছে, ঠিক আছে, এটা কারেক্ট না। তাহলে এটা হচ্ছে, এটা এখানে কিভাবে লেখে, কিভাবে লেখে, হুম, এখানে কমা হবে না, এটা হচ্ছে সেমিকোলন, এরকম হবে। ওকে, হুম, এটা হবে, এটা ভুল আছে। হুম, তো সাইজ অফ ডিক্লেয়ার করলাম, এখানে সাইজ অফ কিছু এক্সাম্পল দেওয়া আছে, এটা দেখবা। তো ক্লিয়ার হলো কি? জি স্যার। যদি কোনো কোশ্চেন আছে, কারো কোনো কোশ্চেন কনফিউশন থাকলে বলো। স্যার সাইজ অফ অপারেটরটা অনেকটা ফাংশনের মতো দেখতে না, কি ফাংশন নাকি অপারেটর? অপারেটর যেহেতু এটাকে সাইজ অফ অপারেটর ফাংশনের মতো দেখতে, কিন্তু যেহেতু অপারেটর ডিক্লেয়ার করা হয়েছে, অপারেটর কোথাও এটা অপারেটর, ঠিক আছে। মানে একটা জিনিসের যারা ধরো সি কোড ডিজাইন করলো, তারা তো এটা অপারেটর নাম দিচ্ছে, তো হোক ফাংশনের মতো অপারেটর, এটা একটা অপারেটর, স্যার সিম্পলি একটু দেখো রাইট হ্যাঁ, দেখো তো বোঝা যায় কিনা যে লেখাটা আসছে, বোঝা যায়। হুম জি স্যার। হুম। তো এখানে ওই যে ওয়াই, এটা ব্যাখ্যাও দিছে, তাহলে কি এটা ডাটা টাইপ অ্যাকসেপ্ট করে, এটা অপারেটরের মতো বিহেভ করে, ঠিক আছে। এটা একটা কি ইউনারি অপারেটর, ইউনারি বাইনারি, এটা পড়াইছি না, টার্নারি পড়ানো হয়েছে, জি স্যার, আমাদের মিটার ছিল ইমেল করে। সেই ডিসকাস করলাম না চ্যাপ্টার 4 এর প্রোগ্রামিং এক্সারসাইজ, এখানে প্রত্যেকটা নাম্বার গুলো আমি হাইলাইট করছি। তো তার মানে এটা যেমন এই প্রবলেমটা কি, দেখো তো প্রবলেমটা বোঝা যায় কিনা, প্রবলেমটা বোঝা যায়। ঠিক আছে, রাইট শিফট। আচ্ছা, সাইজ শিফট হবে এটা, তোমাদের স্যার সেই রাইট মোস্ট ডিজিট মানে কি? মানে এটা কি সিলিং, মানে সিলির ভ্যালু, ফ্লোর ভ্যালু এগুলা? প্লট এক্স ইজ ইকুয়াল টু 125.25 ধরো, তাহলে এখানে কি বলছে কোশ্চেনে, ইন্টিগ্রাল পার্টের রাইট মোস্ট ডিজিট, এখানে করে কি বলছে, ডিসপ্লে দ্য রাইট মোস্ট ডিজিট অফ দ্য ইন্টিগ্রাল পার্ট, এটা ইন্টিগ্রাল পার্ট, তাহলে এখন এই নাম্বারের এটা হলো ফ্লোটিং পয়েন্ট নাম্বার, এটার ইন্টিজার পার্ট কোনটা, এটা না 125 না, জি স্যার। তো ইন্টিজার পার্টের রাইট মোস্ট ডিজিট কত, 5, 5। বোঝা বোঝা গেল। জি স্যার। এটা হচ্ছে প্রবলেম, একটা ফ্লোট নাম্বার দেওয়া থাকবে যদি, তাহলে তার ইন্টিজার পার্টের রাইট মোস্ট ডিজিট যদি বের করতে বলে, তাহলে কিভাবে বের করবো বলো, সলিউশন কি? স্যার প্রথমে ফ্লোট নাম্বারটা ইনপুট নেবো, তারপর একটা ইন্টিজার ভেরিয়েবল নেবো, হুম, ভেরিয়েবলের মধ্যে ফ্লোটটাকে পার্স ইন্ট করে নেবো, তারপরে হ্যাঁ, সেই ইন্টিজারটাকে 10 দ্বারা। ইন্টিজার ধরো ওয়াই নিলাম, ওয়াই এর মধ্যে এই ফ্লোটটাকে ইন্টিজার টাইপে পাস করতে হবে, তাহলে সিলেক্ট হবে না জি নাকি? তারপর এবারে তো স্যার। প্রিন্ট করে দেওয়া যাবে, জি স্যার, পার্সেন্টেজ যদি ডি, তারপর কমা কমা দিয়ে কি স্যার ওয়াই, ওয়াই ওয়াই মোট 10। মোর 10, তাহলে আউটপুট কত আসবে? 5। কেন লাগছে না? হ্যাঁ ও আচ্ছা, সরি, না না না, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তাহলে আউটপুট আসছে কত? রাইট 5। আর রাইট মোড একটা ডিজিট বললাম, তাহলে এটা রাইট মোড যদি দুইটা ডিজিট বলি, স্যার মোট 100 হতো। হ্যাঁ, তখন মোট 100 হবে। ওকে, তো এরকমই, খুব কঠিন প্রবলেম না এগুলো, যে 20টা দিচ্ছি এখানে, এই স্যার 20টা বাংলাটা এরকম। বুঝিনি অ্যাপ্লিকেশনটা তখন। হ্যাঁ, ওটা বুঝতে হবে আর কি, কোশ্চেন না বুঝলে তো অ্যান্সার পারবে না, ঠিক আছে। এটা হলো রাইট মোড এক ডিজিট, এটা হচ্ছে রাইট মোড 2 ডিজিট। ওকে, এরকম আমি এখানে 20টা প্রবলেম দিচ্ছি, তো তোমাদের কাজ হচ্ছে এই 20টা প্রবলেম অবশ্যই প্র্যাকটিস করা। তো আর এই প্রবলেমগুলো হুবহু এটাই তো ফাইনালি আসবে এটা না, কিন্তু এইটা রিলেটেড আমরা ধরে নিব যে এই প্রবলেম যদি সলভ করতে পারো, তাহলে যে প্রবলেম দেওয়া হবে সেটাও সলভ করতে পারবে, বুঝা গেছে। তো ওই জন্য সলিউশনকে মুখস্থ করার চেষ্টা করবো না, এই কথা বুঝতে পারছি। জি স্যার। হ্যাঁ, তো অর্থাৎ এই 20টা প্রবলেম যে এখানে দিলাম, একজন দেখা গেল কেউ চ্যাট জিপিটি দিয়ে সলিউশন করাই দিয়ে সেটাকে একবার মুখস্থ করে ফেললো, সেটা সে কিন্তু লস করবে, কারণ সে যদি প্রবলেমটা সলভ করতে না জানে, হুবহু ওই প্রবলেম তো দেওয়া হবে না। ওই আমরা এই এজাম্পশন থেকে দেওয়া হবে যদি ওই প্রবলেম সলভ করতে পারো, তাহলে এই 20টা প্রবলেম যদি সলভ করতে পারো, তাহলে ধরো এই রিলেটেড আরো 20,000 প্রবলেমের মধ্যে যে কোনো প্রবলেম দেওয়া সলভ করতে পারবে, বুঝা গেছে। তো তাই তাহলে কি, যদি পারো এটা পারো, তাহলে ওই 20,000ও পারবা। কিন্তু কেউ যদি এটা সলিউশন বের করে একেবারে ফার্স্ট টু লাস্ট দাড়ি কমা সেমিকোলন সব মুখস্থ করে ফেলে, তাহলেও কিন্তু ওই 20,000 থেকে একটাও সলভ করতে পারবে না, যদি সে এটা না বুঝে মুখস্থ করে। এই কথা আমি বুঝতে পারছি কিনা এটা বলো, ঠিক আছে। তো তার মানে কাজ হচ্ছে এই প্রবলেম গুলো বুঝে সলভ করা জানতে হবে। ওকে, যে কোনো রেসপন্স নাই কেন? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এরপর হচ্ছে আরেকটা ডকুমেন্ট আমি দিব, সেটা হচ্ছে বিট ওয়াইজ অপারেটরের কিছু প্রবলেম, তো সেটা এখানে আছে। এক্সাক্ট লাইক প্রবলেম গুলো এই যে তোমার ধরো বিট ওয়াইজ অপারেটরের প্রবলেম গুলো, ধরো একটা নাম্বার যেমন 5, 5 এ বাইনারি কনভার্ট করলে কত দেয়, কি হয়, 101, তাই না? জি স্যার। হ্যাঁ, তো এখন একটা নাম্বারে যে একটা কম্পিউটার সিস্টেম পারমিশন স্টোর করা আছে 3 বিট নাম্বার দিয়ে, তার মানে 111 যদি হয়, তাহলে রিড করতে পারবে, রাইট করতে পারবে, এক্সিকিউট করতে পারবে। 000 যদি হয়, তাহলে সে কিছুই পারবে না, রিডও করতে পারবে না, রাইটও করতে পারবে না, এক্সিকিউটও করতে পারবে না, ঠিক আছে। আর যদি কি 100 যদি হয়, তাহলে কি করতে পারবে? স্যার রিড করতে পারবে, রাইট এক্সিকিউট। শুধুমাত্র, হ্যাঁ, শুধুমাত্র রিড করতে পারবে। আর যদি 001 হয়, তাহলে কি করতে পারবে?
এক্সিকিউট। শুধু এক্সিকিউট করতে পারবে। তাহলে ইনপুট 5 হলে সে কি করতে পারবে? 5 এর মান মানে কি 1 0 1, তাই না? তার মানে সে রিড করতে পারবে আর এক্সিকিউট করতে পারবে, রাইট করতে পারবে না। জি স্যার। বুঝতে পারছি? আর 6 হলে, বলো 6 হলে কি হবে? স্যার রিড এন্ড রাইট করতে হবে, এক্সিকিউট হবে না। হ্যাঁ 7 হলে, 7 হলে স্যার 7 মান 7 হলে কত? তোমার সবসময় এটা এই সিকোয়েন্সটা মনে রাখবে, 1 2 4 8, তারপর কত? 16 32, মোটামুটি এইটুক নাম্বারের মধ্যেই আসবে। তাহলে 7 মানে কত? কোন কম্বিনেশন? স্যার 7 মানে হচ্ছে ট্রিপল 4 to 1। ট্রিপল 1। হ্যাঁ তাহলে স্যার সবগুলোই হবে, রিড রাইট সবগুলোই এক্সিকিউট। হবে। হ্যাঁ যখন 3 বিট যদি পারমিশন হয় তাহলে কি এটাই ম্যাক্সিমাম না? 7ই তো ম্যাক্সিমাম। জি স্যার। জি স্যার। আর 4 বিট হলে কত? ম্যাক্সিমাম নাম্বার কত? 8। স্যার তো 1 1 এই তো 1 একটাই 1। বিট, সবগুলো যোগ করলে 8 10 স্যার 15 15। 5 বিট হলে 31 31 হ্যাঁ 31। 6 বিট হলে 63 স্যার হ্যাঁ 63। হ্যাঁ। তো জানো তো এত বয়সে দিতে যাবো না, বড়দের এখানে 3টা এক্সাম্পল দিচ্ছি, আমি 4টাতে দেখতে পারি। তাহলে মনে রাখবে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ইনপুট হবে 15। আর যদি 3 বিট হয় তাহলে ম্যাক্সিমাম ইনপুট হবে 7, 0 থেকে 7। তার মানে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, বোঝা যায়? 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা ম্যাক্সিমাম পসিবল ইনপুট না? জি স্যার। কি বুঝে বললাম না বুঝে বললাম? তাহলে বলো এই কোডটা করতে পারবে কয়জন? 1 নাম্বার বিটওয়াইজ অপারেটরে। স্যার এটা তো তাহলে আমরা ফর্মুলা দিয়ে ইউজ করতে পারবো কি? না 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 formula বিটওয়াইজ এখানে বিটওয়াইজ ও অপারেটর ইউজ করতে হবে। আচ্ছা ট্রাই করুন নাকি? হ্যাঁ তো কথা হচ্ছে এগুলো ট্রাই করবে এবং এই বুঝে ট্রাই প্রবলেমগুলো করবে। হচ্ছে বলো। স্যার এই প্রবলেমগুলো কোডের মাধ্যমে লিখে হচ্ছে রান করতে হবে। হ্যাঁ কোডের মাধ্যমে লিখে রান করতে হবে এবং এটা বিটওয়াইজ অপারেটর ইউজ করতে হবে। এখানে এই প্রবলেমগুলোর মধ্যে দেয়া থাকবে ইউ মাস্ট হ্যাভ টু ইউজ ইউর বিটওয়াইজ অপারেটর। বুঝে গেছে? জি স্যার। আচ্ছা তো এটা দিব, যেটা একটা হলো এটা এরকমই প্রবলেম আছে, ঘুরে এটা শেষের দিকে আছে সোয়াপ করা, সেটা তো আমি দেখাই দিলাম আজকে। এই 11 নাম্বার সোয়াপ টু ডিভাইস আইডি, এটা তো আমি দেখাইছি না? তারপর এখানে এক্সক্লুসিভ অনেক কিছু রুল আছে, এটা থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোর জন্য ইম্পর্টেন্ট। থিওরিতেও কোশ্চেন হতে পারে, প্র্যাকটিক্যালেও এই রিলেটেড কোশ্চেন হতে পারে। ঠিক আছে? জি স্যার। এখন 1 এর সাথে কিছু রুল আছে। 1 এর সাথে যদি কোনো নাম্বার ইভেন নাম্বার যদি বিটওয়াইজ অপারেটর এক্সক্লুসিভ অর করো তাহলে হবে সেটা পরের নাম্বার। 2 এক্সক্লুসিভ অর 1 হচ্ছে 3, 4 এক্সক্লুসিভ 1 হচ্ছে 5। মানে ইভেন নাম্বারগুলো যদি ইভেন হয় তাহলে রেজাল্ট হবে পরের নাম্বার, আর নাম্বারগুলো যদি অড হয় তাহলে রেজাল্ট হবে আগের নাম্বার। এর কারণ হচ্ছে এটা এমএসবি কে চেঞ্জ করে দেয়, ঠিক আছে? না এলএসবি কে চেঞ্জ করে দেয়, ফ্লিপ করে দেয়। ওকে, এখন কিছু আবার বিটওয়াইজ অপারেটর দিয়ে তোমার ইভেন অর্ডার চেক করা যায়। যদি আমি 1 দিয়ে এন্ড করি তাহলে যদি আউটপুট 0 হয় তাহলে ইভেন, 1 দিয়ে এন্ড করলে যদি আউটপুট 1 হয় তাহলে এটা নাম্বারটা হবে অড। ঠিক আছে? তো এটা এখানে এই 5 পেজ আছে, তো এই 5 পেজটা এই ডকুমেন্টে আমি দিয়ে দিব। তোমরা এই ডকুমেন্টে যা আছে সেটাও তোমরা ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং আবারও আমি রিপিট করতেছি, কেউ এআই দিয়ে সলভ করে মুখস্থ করতে যাবো না, কারণ সেটা হবে ইউজলেস, কোনো লাভ হবে না। কারণ হুবহু এই প্রবলেমগুলো দেওয়া হবে না। যদি তুমি এই প্রবলেমগুলো সলভ করতে জানো, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য সলিউশন দেন ইউ ক্যান সলভ দোজ প্রবলেম। ওই প্রবলেমগুলো দেওয়া হবে এবং ধরে নেওয়া হবে যদি এই প্রবলেম তুমি সলভ করতে জানো তাহলেই আমি যে প্রবলেমগুলো দিব, কোশ্চেন দিব, সেটা সলভ করতে পারবো। আদারওয়াইজ না বুঝে সলভ করতে পারবো না। ওকে, এইটুকু আমি ইনশিওর করার চেষ্টা করবো। আর তোমরা যাতে সেভাবে প্রিপেয়ার্ড হও এই জন্য আমি এই কথাটা তোমাদেরকে বারবার বলছি, সেটা ভয় দেখানোর জন্য না। আমি চাচ্ছি যে তোমরা প্রিপারেশনটা যাতে কোনো প্রবলেম না করো, প্রিপারেশনটা ভালো মতো নাও। ওকে, তাহলে এই প্রবলেমগুলো যদি প্রবলেম হয় তাহলে কিভাবে করতে পারবো? এই প্রবলেমগুলো সলভ করতে যদি প্রবলেম হয়, জি স্যার। হ্যাঁ তাহলে আমাকে রিকোয়েস্ট করবে আরেকদিন এভাবে বসা যায়, আমি সলভ করে দেখাই দিব। কিন্তু ট্রাই না করেই তো যদি বলে যে সবই প্রবলেম, এখন প্রত্যেকটা ওখানে হচ্ছে 20টা, এখানে হচ্ছে 11টা, 31টা প্রবলেম, মানে 31টা প্রবলেম তো এক একটা করে সলভ করে দেখাইতে তো অনেক সময় লাগে। ঠিক আছে? তো আমি ওই জন্য চাচ্ছি তোমরা আগে ট্রাই করো, তারপর যদি তোমরা প্রবলেমে পড়ো তাহলে যেগুলোতে প্রবলেম থাকবে ওগুলো আমি তোমাদেরকে সলভ করে দেখাই দিব, অথবা তোমরা সলভ করলে সেটা যদি আমার সাথে ডিসকাস করতে চাও তাহলে এটা ডিসকাশন করা যেতে পারে আরেকদিন। কিন্তু আমি চাচ্ছি তোমরা আগে এটা ট্রাই করো। এই ফাইলে যে কটা যে 20টা প্রবলেম দিচ্ছি ওগুলা, আর ওয়ার্ড ডকুমেন্টে যে 11টা দিচ্ছি প্লাস যে ডিসকাশন দিচ্ছি ওইগুলো, এগুলো তোমরা ভালো করে স্টাডি করো, প্র্যাকটিস করো, নিজেদের মধ্যে ডিসকাস করো, বোঝার চেষ্টা করো। এরপর যদি কোনো প্রবলেম, কোশ্চেন, কনফিউশন থেকে যায় তাহলে আমাকে আবার রিকোয়েস্ট করবে, আমি আরেকদিন এটা নিয়ে ডিসকাশন করবো। এখন বলো হ্যাঁ তোমাদের কারো কোনো কোশ্চেন কনফিউশন আছে কিনা? স্যার আমাদের কি কোনো ল্যাব রিপোর্ট জমা দিতে হবে? হ্যাঁ দিতে হবে, সেটা হচ্ছে এইগুলো সলিউশন। এই প্রবলেমগুলো নিজে সলভ করা, এআই দিয়ে চ্যাট জিপিটি দিয়ে সলভ করা সলিউশন না। এবং ওই রিপোর্টের আমি মার্কিং করবো, তোমাদের ভাইবা যখন নেওয়া হবে তখন ওই রিপোর্টে কি লিখছো সেটা নিয়ে কোশ্চেন করা হবে। ওই জায়গায় যদি তোমরা অ্যান্সার দিতে না পারো আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের ভাইবা নিবো, এক্সটার্নাল তো আছে, এক্সটার্নাল যে ভাইবা নিবে সেটা তো নিবেই। আমি ওই যে ল্যাব রিপোর্ট জমা দিব ওই রিপোর্টের উপর আমি প্রত্যেকের ভাইবা ইন্ডিভিজুয়ালি নিবো। এখন ইন্ডিভিজুয়ালি অফিস রুমে হতে পারে অথবা অনলাইন জুমে হতে পারে। বোঝা গেছে? এখন তোমাদের এই আন্ডারস্ট্যান্ডিং এর উপর বেস করে আমি এটাতে মার্কিং করবো। তুমি একজন 5 পেজ রিপোর্ট দিলা, একজন 50 পেজ রিপোর্ট দিলা, কিন্তু এই আমি যখন ইন্টারভিউ নিবো যদি যে 5 পেজের যে দিলা সে যদি ভালো এক্সপ্লেইন করতে পারে, 50 পেজ একজন দিলে এক্সপ্লেইন যদি না করতে পারে তাহলে সে 50 পেজ জমা দিয়েও সে 0 পাইতে পারে। বোঝা গেছে? অর্থাৎ মূল আমার একটা ইম্প্রেশন আমি দিচ্ছি, তুমি যাই দাও, যাই করো, যাই বুঝো, এটা হলো বুঝে পড়ার কোর্স। এটা মুখস্থ না বুঝে মুখস্থ করা যাবে না। বুঝার পর মুখস্থ করতে পারবে, নো প্রবলেম, কিন্তু না বুঝে মুখস্থ করা যাবে না। ওকে, জি স্যার। আর স্যার এটা কম্পিউটারে লিখে জমা দিতে হবে না ম্যানুয়ালি হাতে হাতে লিখে? লেখে জমা দিতে হবে। আচ্ছা স্যার বুঝতে পারছি। হ্যাঁ।
তো ঠিক আছে, আজকে আমি এখানে শেষ করতে চাচ্ছি। তোমরা এটাকে রিভিউ করো, প্র্যাকটিস করো। আমি ডকুমেন্টগুলো এখানে দিয়ে দিচ্ছি তোমাদেরকে। জি স্যার। হুম। তো ঠিক আছে, আজকে আমি এখানে শেষ করতেছি। ডকুমেন্টগুলো আমি শেয়ার করে দিব, তোমরা এটা প্র্যাকটিস শুরু করো। আর যদি কোনো কোশ্চেন কনফিউশন থাকে, তাহলে ফাইনালের আগে, থিওরি ফাইনালের আগে তোমরা আমার টাইম রিকোয়েস্ট করবে, আমি তোমাদেরকে সময় দিব এরকমই জন্য। স্যার জি এই স্যার। ক্লাসটা দেওয়া যায় না আমাদের, আমরা আবার একটু রিভিউ করতাম ক্লাসটা। এটা রেকর্ড? আচ্ছা, আমি দিব স্যার রেকর্ডটা। দিলে ভালো হয়, মানে হ্যাঁ একটু রিভিউ করতাম, আবার কিছু প্রবলেম হলে আবার ওই জায়গাটা দেখে প্রবলেমটা সলভ হ্যাঁ, করতাম। আচ্ছা ঠিক আছে, সেটা দিব। এটা যেহেতু রেকর্ড করছি, আমি রেকর্ডটা দিব। ওকে। জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে, ভালো থেকো। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।